এটা কি ফুল বলো তো? হ্যাঁ, রিসর্টের ব্যালকনিতে বসেই হাতি দেখার অভিজ্ঞতা সত্যি রোমাঞ্চকর। নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দাঁড়িয়ে আছি এখন জলদাপাড়াতে, জলদাপাড়ার অরণ্য ট্যুরিজম প্রপার্টির সামনে। আর আজকে আমরা থাকবো জলদাপাড়াতে, সাফারিও করব জলদাপাড়াতে। অতএব আজকের পুরো দিনটা আমাদের জলদাপাড়াকে কেন্দ্র করেই ঘোরাফেরা হবে। আর এই ভিডিওতে আমরা কোথায় থাকছি আর কখন সাফারিতে যাচ্ছি, কিভাবে যাচ্ছি আর কি কি দেখতে পাচ্ছি, সমস্ত কিছুই থাকবে আমাদের এই ভিডিওতে। সাউন্ড অফ তিস্তার দর্শক মানেই জানেন, আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন সেই জায়গার খাওয়া দাওয়া কিংবা সার্ভিস কেমন তার থেকেও বেশি আমাদের কাছে যেটা ম্যাটার করে সেটা হলো জায়গাটা থেকে ভিউ কেমন। এই প্রপার্টিটা বুক করার মুখ্য উদ্দেশ্যই হলো প্রপার্টির ঠিক বাইরে দিয়ে বয়ে চলা একটা ছোট্ট সুন্দর নদী। এই নদীর নামের সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত। এর নাম হলং নদী, আর উল্টো দিকেই জলদাপাড়ার ঘন জঙ্গল। সারা দিন পাখির কিচিরমিচির ডাক আর নদীর কলকল শব্দ, এই তো আমাদের ডুয়ার্স। এই হালকা মিঠে রোদ আর কুলকুল করে বয়ে চলা একটা নদী, একদিন ছুটি কাটানোর জন্য এর থেকে বেশি আর কি লাগে। হোটেলে লাগেজপত্র রেখেই আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। কালকের সকালের একদম প্রথম সাফারি আমরা করব, তার জন্য আজকে বিকেল থেকেই টিকিট করে নিতে হবে। রিসর্ট থেকে সাফারি বুকিং কাউন্টারের দূরত্ব মোটামুটি 5 কিলোমিটার মতো। এখন বাজছে 4টে, কাউন্টার খুলতে সন্ধে 6টা, তবে মোটামুটি 5টার থেকেই কিন্তু লাইন পড়ে যায় এখানে। তাই আমরা তাড়াতাড়ি করে গিয়ে অরণ্য ট্যুরিজম প্রপার্টি থেকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। আপনারা চাইলে অরণ্যতেও থাকতে পারেন। WBTDCL থেকে অনলাইনের মাধ্যমে এই প্রপার্টিটা বুক করা যাবে। অরণ্যর খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, আপনারা চাইলে এখানকার রেস্টুরেন্টটাও শুধু অ্যাভেল করতে পারেন। চলে এসেছে আমাদের ভেজ থালি। ভেজ থালি 200 টাকা, মাছ মাংস যাই চান আলাদা করে নিতে পারেন। আমাদের কালকে সকালবেলার টিকিট কমপ্লিট। চলুন এবারে হোটেলে ফেরা যাক। এটাই মাদারিহাট গেট। কালকে সকালবেলা এই গেটের মধ্য দিয়েই আমরা সাফারি করতে যাব।
রাতের অন্ধকারে এই পুরো জায়গাটাকে খুব মায়াময় লাগছে। একদম চারপাশটা নির্ঝুম, নিস্তব্ধ, শুধু কিছু পোকার খসখস খসখস আওয়াজ আর বয়ে আসছে নদীর কলকল শব্দ। আসলে জায়গাটাই একটা এরকম যে ওদিকটা তো হলো জলদাপাড়া ফরেস্ট, নদীর ওই সাইডটাতে তো ফরেস্ট এছাড়া আর কিছু নেই, মানে ওদিকে কোনো লোকের জনবসতি নেই, যা আছে নদীর এই দিকে। আর নদীটা একটা ডিভাইডার বলতে পারেন, মানে আমাদের মানুষ আর বন্য প্রাণের মধ্যে। ওই জন্য এই জায়গাটা বসে থাকলে বেশ ভালো কিছু জিনিসপত্র দেখা যাওয়ার সম্ভাবনা একটা আছে। সন্ধ্যাবেলাতেও গল্প গুজব আড্ডা সব কিছুই চলবে এখানে। আর চেষ্টা করবেন মর্নিং টাইমটাতে, যদি সাফারি করতে যান তাহলে বেটার, আর যদি না যান তাহলে আপনার ঠিকানা যেন এই জায়গাটাতে হয়। এখান থেকে নদীর ওই পাড়ে কী কী জিনিসপত্র দেখা যায় সেটা দেখার জন্য আমাদের একটা শক্তিশালী যন্ত্রের দরকার ছিল। সংগ্রহ করে ফেলেছি সেই যন্ত্র। কুকুরগুলো অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে, তাই রিসর্টের ছেলেগুলো আমাদের এসে বলল নদীর ওপারে একটি গন্ডার দেখা গেছে। দেখতে পাচ্ছেন নদীর ওদিকে একটি গন্ডার দাঁড়িয়ে। কিছুক্ষণের মধ্যেই উনি হেঁটে হেঁটে গ্রামের দিকে ঢুকে পড়ছেন। কি সুন্দর দেখা যাচ্ছে। সন্ধেটা আমাদের একটি গন্ডারকে নিয়ে বেশ কাটলো। এখন এসছি একটু চা খেতে। আবার চিৎকার চেঁচামেচি শুনে বাইরে এসে দেখি হাতি ঢুকে পড়েছে। ওই দেখো উফ, এ এক রুদ্ধশ্বাস মুহূর্ত কাটছে। কালকে আর সাফারি করতে যাব কি, এখানেই যা দেখতে পাচ্ছি। জঙ্গল থেকে একটা বড় দাঁতাল হাতি গ্রামে ঢুকে পড়েছিল। গ্রামের লোকেরা তাকে আবার জঙ্গলে ফেরত পাঠাচ্ছে। ও একটা জায়গায় গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সন্ধেটা আমাদের যা কাটলো না আজকে, সত্যি এ অভিজ্ঞতা জীবনে ভুলবার নয়। আমরা রয়েছি এই ডুপ্লেক্স কটেজটির ওপরটাতে। চলুন আগে আপনাদের রুম ট্যুরটা দিয়ে নিই একবার। রুমখানি আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে কালারটা। রয়েছে টিভি, এখানে একটা কাভার্ড, খাওয়ার জায়গা। যে খাটটা এখানে আছে 3 জন সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যায়। আর তার সাথে একখানা ব্যালকনি, যে ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে নদী এবং নদীর পরে জলদাপাড়ার জঙ্গল।
প্রায় 10:30 বাজতে চলল। ডিনারটা করে নিই। ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মিক্সড ভেজ, চিকেন আর স্যালাড, এই দিয়ে আমাদের আজ ডিনার। সন্ধ্যাবেলা অনেকক্ষণ টর্চ ফর্চ নিয়ে ঘোরাঘুরি করার পরে মাঝে মাঝে বাবু বেরোয়, মাঝে মাঝে আবার ঢুকে যায়। এখন আবার বেরিয়েছে, আবার ব্যালকনি থেকে সেটাই দেখতে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন, আবার জঙ্গল থেকে উনি বেরিয়ে এসছেন। বারবার চেষ্টা করছে গ্রামে ঢোকার জন্য। কিছুই নয়, খাবারের সন্ধানে। ওদের সম্পূর্ণ জায়গাটাই তো আমরা দখল করে বসে আছি, ওরাই বা আর কী করে। ওদিক থেকে আবার গ্রামের লোকেরা তাড়াচ্ছে। আবার বাবু মুখ ঘুরিয়ে জঙ্গলের দিকে যাচ্ছেন। শুয়ে পড়েছিলাম আমরা, বাজে এখন 1টা। রাত্রেবেলায় গ্রামের মধ্যে হাতি ঢুকে পড়েছে। এখানকার লোকাল ছেলেগুলো সব পটাকা, থালা, বাটি যে যা পাচ্ছে বাজাচ্ছে, আর ওদেরকে তাড়ানোর চেষ্টা করছে। সব দেখলে মনে হয় সত্যি মানে এদের লাইফ কতটা ইনসিকিউর। এভাবেই হয়তো এরা প্রত্যেক দিন থাকে, এরকম যুদ্ধ করেই হয়তো থাকতে হয়। এর তো কোনো সলিউশন নেই। সময় এখন ভোর 5টা। আমরা বেরোলাম কালকে আমাদের কাটা টিকিটের সে জঙ্গল সাফারি করতে। এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার মতন আমাদেরকে নিজের গাড়ি নিয়ে সেটা যাব। আর টিকিট কাউন্টারের সামনে যে আমাদের গাড়ি রেখে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি, যদি আমাদেরটা নিয়ে যেতে দিত তাহলে এক্সপিরিয়েন্সটা বোধ আরেকটু ভালো হতো। যাই হোক, সেটা তো হওয়া উচিত না, ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িতেই যাওয়া উচিত, আর আমরাও সেটাই যাব। এখনও ভোরের আলো ফোটেনি, তাই কোথাও একটু ভয় ভয় লাগছে। কারণ হাতি কালকে এই রাস্তা দিয়েই গ্রামের ভেতরে ঢুকেছিল। জিপসি গাড়ির নাম্বার এবং ড্রাইভারের নাম্বার আমাদের টিকিটেই লেখা ছিল। গাড়ি খুঁজে আমরা বসে পড়েছি। এবার আমরা রওনা দিলাম। যারা এলিফ্যান্ট সাফারি করবেন তাদের অনলাইনে টিকিট কাটা থাকলেও আগের দিন এই কাউন্টার থেকে এসে বুকিং স্লিপ নিতে হবে এবং গাইড ট্যাগিং করতে হবে। আপনারা পার্সোনাল গাড়ি নিয়েও এলিফ্যান্ট সাফারির পিক আপ পয়েন্ট পর্যন্ত যেতে পারেন, কিন্তু আগের দিন গাইড ট্যাগিং এবং গাড়ির নাম্বার রেজিস্টার করা বাধ্যতামূলক।
সামনেই দেখতে পাচ্ছেন বাস করছে বাইসন, বা যেটাকে ইন্ডিয়ান গাউর বলা হয়, অনেকগুলো। আপনাদের জাস্ট পিছন দিকে দেখুন, ওই দোকানটা দেখুন, ওই দোকানটা এই যে দাঁড়িয়েছি। পাতা ঝরার মরশুমই হলো বন্যপ্রাণী দেখার জন্য আদর্শ সময়। এটাই এলিফ্যান্ট সাফারির পিক আপ পয়েন্ট। পেছনেই ছিল সেই ঐতিহাসিক হলং বাংলো। সত্যি এই জায়গাটায় এলেই মনটা কেমন খারাপ হয়ে যায়। জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতেই একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যারা শুধুমাত্র অ্যানিম্যাল স্পটিংয়ের জন্য জঙ্গল সাফারিতে আসেন তাদের জন্য জলদাপাড়ার কোনো বিকল্প নেই। তবে যারা শুধুমাত্র জঙ্গলকে ভালোবাসেন তাদের জন্য বক্সা কোর সাফারির কোনো তুলনাই হয় না। কি অপূর্ব একটা ল্যান্ডস্কেপ, চারদিকে ন্যাড়া ন্যাড়া গাছ আর মাঝে পলাশ ফুটে রয়েছে। আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ার থেকে সামনে একটা বিস্তৃত ফাঁকা জায়গা দেখা যায়, যেখান থেকে স্পটিং খুব ভালো হয়। ওই যে দূরে একটি গন্ডার দাঁড়িয়ে আছে, বেশ অনেকটা দূরে। ডুয়ার্সের আর কোনো জঙ্গলে এত ফাঁকা তৃণভূমি আপনারা পাবেন না। সেই জন্যই জলদাপাড়ায় পশু পাখি দেখার সম্ভাবনা অনেক বেশি।
আমরা এখন চলেছি হলং বাংলো ভিউ পয়েন্টে। ওই যে কথায় বলে না, মুকুটটা তো পড়েই আছে, রাজাই শুধু নেই। এই জায়গায় ছিল সেই ঐতিহাসিক হলং বাংলো। আবার নতুনভাবে তৈরি হবে শুনছি, তবে তার গৌরবটা কি আর ফিরে আসবে? এটাই সেই হলং নদী, যে নদী বয়ে গেছে আমাদের রিসর্টের সামনে দিয়েও। সকালের মিঠে আলোতে এই জায়গাটা যেন একদম অন্য রূপে ধরা দিয়েছে আমাদের কাছে। একদিকে একটা ছোট্ট হরিণ শাবক ঘাস খেয়ে বেড়াচ্ছে, আর কত যে ময়ূর চারদিকে তার কোনো ইয়ত্তা নেই। এক ঝাঁক টিয়া পাখি খেলে বেড়াচ্ছে নিজের মনের আনন্দে। প্রত্যেক বছর বন্যপ্রাণ যে সমস্ত মানুষের প্রাণ কেড়ে নেয়, তাদের একটা স্মৃতি ফলক বানানো হয়েছে এখানে। এই জায়গাটা এতটাই সুন্দর যে আপনি এখানে এলে এখান থেকে বেরোনোর জন্য মন চাইবে না, কিন্তু যখন আসবেন তখন একটা টাইট শিডিউল নিয়ে আসি আমরা, তাই যেতে তো হয়। আপাতত আমাদের জঙ্গল দর্শন আজকের মতো এখানেই শেষ। জলদাপাড়াতে সাফারির জন্য এখন একটু নিয়ম পরিবর্তন হয়েছে। আগে যেরকম অরণ্য ট্যুরিজম প্রপার্টির সামনের থেকে টিকিট কাউন্টার থেকে আপনি টিকিট কাটতে পারতেন, এখন যেহেতু ব্রিজটা ভেঙে গেছে সেই জন্য জলদাপাড়ার যে ইউথ হোস্টেল, সেই ইউথ হোস্টেলের ঠিক অপোজিটে এখন জলদাপাড়ার সাফারির টিকিট কাউন্টার নতুনভাবে বানানো হয়েছে অস্থায়ীভাবে। এখানে আপনার যতগুলো জিপসি সাফারি আছে, জিপ সাফারি যেগুলো আছে, সেগুলোর টিকিট আপনি এখান থেকে পাবেন। এলিফ্যান্ট সাফারি আপনি অনলাইন থেকেও পাবেন, কিন্তু জিপ সাফারিটা কিন্তু আপনাকে এখানে ফিজিক্যালি এসে বুক করতে হবে। আমরা টাইম স্লটগুলো আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম। আপনার যে স্লটে বুকিং থাকছে তার থেকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনাকে এখানে এসে পৌঁছে যেতে হবে। যেদিন মর্নিং সাফারি আপনি করবেন তার আগের দিন সন্ধ্যাবেলায় 6টার 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনি কাউন্টারে ফিজিক্যালি এসে পৌঁছে যাবেন। যতজন যাবে তাদের সবাইকার আই কার্ডের জেরক্স এবং যা লাগবে এখানে যা ফিজ, সেই সমস্ত টাকা পয়সা নিয়ে এসে আপনাকে ফিজিক্যালি কাউন্টার থেকে টিকিট বুক করতে হবে। এলিফ্যান্ট সাফারি চাইলে আপনি অনলাইনেও বুক করতে পারেন, কিন্তু জিপ সাফারির জন্য অবশ্যই আপনাকে কিন্তু ফিজিক্যালি এসেই বুক করতে হবে। আর এলিফ্যান্ট সাফারির জন্য বুকিংয়ের সাইট WBSFDA থেকে আগে যেভাবে হতো এখনও সেভাবেই হচ্ছে। সাইট আমরা নিচে দিয়ে দিলাম।
জঙ্গল সাফারির পর্ব চুকিয়ে আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। এখন একটু ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর পায়ে হেঁটে চারদিকটা একটু ঘুরে বেড়ানো, নদীর কাছ পর্যন্ত যাওয়া আর এই গ্রামটা ঘুরে দেখা, যেটা না হলে ঘুরতে এসেছি বলে ঠিক মনে হয় না। দাঁড়িয়ে আছি এখন রুমের ব্যালকনিতে। সকালবেলা হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। রুমের ব্যালকনি থেকে কীরকম দেখা যায় সেটা একবার আপনাদেরকে দেখাই। সোজা রাস্তাটা গেলে একদম নদীতে যেয়ে ওঠে। নদীটা একটা রাউন্ড কার্ভ নিয়েছে এখানে, এটা সেমি সার্কেল বলা যায়। আর ওইদিকে যা কিছু দেখা যাচ্ছে সবই হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। পুরো জায়গাটাই একটা জলদাপাড়া ফরেস্টের রেঞ্জেরই একটা পার্ট, একদম ফরেস্টের লাগোয়া। ওই যে নদীর এই যে সাইডটা দেখা যাচ্ছে, এই যে সাইডটা, এইখানটায় কালকে হাতি বেরিয়েছিল। হাতিগুলো ওই জঙ্গলের ওদিক থেকে বেরিয়ে সোজা ওই রাস্তা দিয়ে গ্রামের মধ্যে ঢোকে। তাদেরও তো ক্ষুধা নিবারণ করতে হবে। ব্রেকফাস্ট কিংবা ডিনার চাইলে আপনি রুমেও নিতে পারেন, আর না হলে যে কমন ডাইনিং হল আছে সেখানে যেও খেতে পারেন। আমরা রাতেরটা রুমে নিয়েছিলাম, সকালেরটা ওখানে যেতেই প্রেফার করব। তার কারণ সামনের থেকে অনেকটা সুন্দর রিভার ভিউ পাওয়া যায়, সুন্দর একটা লন আছে, আর বেশ কিছুটা সময় ওখানে কাটানো যায়। ছুটির দিনে সকালবেলায় একটু লুচি আলু তরকারি পছন্দ করে না এরকম বাঙালি বোধহয় খুব কমই আছে। নদীর জলটা এতটাই পরিষ্কার, নিচে সব কিছু দেখা যাচ্ছে, তবে শ্যাওলা আছে ভালো। কি যে অপূর্ব সুন্দর এই জায়গাটা! সত্যি পায়ে হেঁটে যদি না ঘোরেন তাহলে কোনো জায়গার আত্মাটাকে আপনি অনুভবই করতে পারবেন না। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা। ফরেস্ট যা ডিপ দেখলাম, দিনের বেলাতে যাওয়াটাও কতটা সমীচীন হবে বোঝা গেল না। এই যে রাত্রেবেলায় উনি এসেছিলেন, গজরাজের পায়ের ছাপ। এক একটা জায়গায় পা ফেলেছে, পুরো 5-6 ইঞ্চি করে ভেজা মাটি একদম ঢুকিয়ে দিয়েছে। এই অবধি আসাটাই মনে হয় ঠিক আছে।
এরপরে আর না যাওয়াই ভালো। মানে ফরেস্টটা এতটা ডিপ হয়ে যাচ্ছে এখান থেকে, সামনে কোনো কিছু থাকলেও সাইড করা মুশকিল। এই নদীটা পুরো একটা কার্ভ নিয়েছে, ওই আমাদের রিসর্টের পাশ দিয়ে পেরিয়ে তারপরে আবার ঠিক গোল হয়ে আবার ঘুরে গেছে। এটা কি ফুল বলো তো? এরপরে একটু বলি যে এই প্রপার্টির ট্যারিফগুলো কীরকম। যতগুলো সিঙ্গেল কটেজ দেখছেন, সমস্ত সিঙ্গেল কটেজগুলোর ভাড়া হচ্ছে 3,500 টাকা, আর যেটা ডবল কটেজ তার ভাড়া 4,000 টাকা। ওপরে থাকুন বা নিচে থাকুন 4,000 টাকাই ভাড়া। এরপরে একটু বলি যে এখানে আসবেন কিভাবে। আপনি যে ট্রেনে আসছেন সেই ট্রেনের যদি ফালাকাটাতে স্টপেজ থাকে তাহলে আপনি ফালাকাটায় নামুন। ফালাকাটার থেকে আসতে হবে মাদারিহাট। ফালাকাটার থেকে মাদারিহাট আসার অনেক কমিউনিকেশন পেয়ে যাবেন, প্রচুর শেয়ার গাড়ি আছে। আর মাদারিহাট থেকে এই প্রপার্টি মাত্র 5.5 কিলোমিটার। আর আপনি যদি এনজিপি নামছেন তাহলে এনজিপির থেকে আপনি ধূপগুড়ি বীরপাড়া হয়ে আসুন মাদারিহাট। আর মাদারিহাট থেকে ডিস্টেন্স তো বললামই। এছাড়াও আপনারা নিউ কুচবিহার কিংবা নিউ আলিপুরদুয়ার থেকেও গাড়ি রিজার্ভ করে আসতে পারেন। এদের দেখে একদম সেই ছোট্টবেলাটাই ফিরে গেলাম, তাই সঙ্গে সঙ্গেই আপনাদের সাথে এই দৃশ্যটা ভাগ করে নিলাম। ছোটবেলায় বালি, জল, কাদা এগুলোই ছিল আমাদের খেলার সামগ্রী। হলং নদীর তীরে বেশ কাটলো আমাদের এই একটা দিন। তবে জলদাপাড়াতে কিন্তু থাকার জায়গা আছে প্রচুর, এবং সেই নিয়ে আমাদের একটা ভিডিও আছে, আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্যান্য যে কোনো জায়গায় থাকতে পারেন, তবে নদীর কাছে থাকার অপশান হাতে গোনা কয়েকটা মাত্র। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।